বাংলাদেশের রাষ্ট্রপতি পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খাওয়া একজন রাজনীতিবিদ হিসাবে তিনি জনগণের কষ্ট উপলব্ধি করবেন এবং সবার প্রতি তিনি ইনসাফ করবেন। দেশের অভিভাবক হিসাবে, গার্জিয়ান হিসাবে তিনি কাজ করবেন। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন। সরকারের 6 মাসে বাড়ল মন্ত্রিসভার কলেবর। নতুন মন্ত্রী হলেন 4 জন, 2 জন প্রতিমন্ত্রী। আমাকে যে দায়িত্ব দেওয়া হোক না কেন, নিষ্ঠার সাথে যেভাবে শপথ পালন করলাম সেভাবে আমি পালন করব। Wherever I am placed, alhamdulillah, it's nothing but a great opportunity again to work for the people. ইভ্যালুয়েশন হবে, মন্ত্রিসভার কিছু রদবদল হবে, পরিবর্তন হবে। এটা একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকারের রুটিন কাজ। কমছে ডিজেলের বৈশ্বিক সরবরাহ, প্রভাব পড়তে পারে বাংলাদেশেও। অগ্রিম ক্রয় প্রক্রিয়া শুরুর পরামর্শ। সব মিলে সাপ্লায়ারের সঙ্গে কন্ট্যাক্ট করে আবার এই তেল টানতেই পর দেখা যাবে ডিজেলের প্রাইস আবার আরেক দফা বেড়ে যাচ্ছে। শর্ত পূরণ সাপেক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ট্যাক্স ফ্রি সুবিধা দেবে সরকার। বাস্তব ভিত্তিক শিক্ষা ব্যবস্থার তাগিদ। এত বড় অ্যালোকেশন কোন সময় কোন গভর্নমেন্টের সময় হয়নি। ইউ নো ভেরি ওয়েল। হাইয়েস্ট অ্যালোকেশন দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর একটা ভিশন হচ্ছে আমরা কি শর্ট কোর্স ইন্ট্রোডিউস করতে পারি কিনা, হতে পারে তার উপর ভিত্তি করে ফ্রিল্যান্সিং এর কাজ করতে পারবে সেই শিক্ষার্থী। সিজারের পর পেটে গজ রেখে সেলাই, 1.5 মাস পর প্রসূতির মৃত্যু। কণিকা রানীর পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী। কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত 6 বাংলাদেশের মরদেহ দেশে আসবে কাল। একজনের সৎকার হবে পশ্চিমবঙ্গে। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দর্শক, দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রের সর্বোচ্চ পদের দায়িত্বভার গ্রহণ করেন এই বর্ষিয়ান রাজনীতিবিদ। আর তাকে শপথ বাক্য পড়ান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। অনুষ্ঠানে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন দেশের কূটনীতিকরা। এখন কিন্তু দেখতে পাচ্ছি বাংলাদেশের তৃণমূলের রাজনীতি থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন হলেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সঞ্চালনায় সন্ধ্যা ঠিক 7:30টায় বঙ্গভবনের দরবার হলে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এই শপথ অনুষ্ঠান শুরু হয়। এরপরেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। শপথের পর মির্জা ফখরুল শপথনামায় স্বাক্ষর করেন এবং ভারপ্রাপ্ত স্পিকার তা সত্যায়ন করেন। শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতির দায়িত্বে থাকা স্পিকার হাফিজউদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, বর্তমান মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, সংসদ সদস্য এবং বেসামরিক ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও অনুষ্ঠানের অতিথির সারিতে ছিলেন। একাধিক প্রার্থী থাকায় 35 বছর পর বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বর্তমান সংসদের 349 জন সদস্যের মধ্যে 343 জন সদস্য এই নির্বাচনে ভোট দেন। নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল 255 ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমেদ পান 88 ভোট। দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবন শেষে দেশের সর্বোচ্চ অভিভাবক হিসেবে বঙ্গভবনে পথচলা শুরু হলো মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। আপামর জনগণের প্রত্যাশা, আগামী দিনে যে কোনো সংকট সম্ভাবনা ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আলোর দিশারি হয়ে পথ দেখাবেন তিনি।
সাইফুল ইসলাম, নিউজ 24, বঙ্গভবন, ঢাকা। দেশের সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন নতুন রাষ্ট্রপতি, এমন প্রত্যাশা রাজনীতিবিদদের। বঙ্গভবনে নতুন রাষ্ট্রপ্রধানের শপথ অনুষ্ঠানে যোগ দিয়ে এমন আশাবাদ জানান তারা। সরকারি ও বিরোধী দলের নেতা এবং মন্ত্রিসভার সদস্যদের কণ্ঠে ছিল প্রাণঢালা অভিনন্দন বার্তা। বঙ্গভবনে দরবার হলে নতুন রাষ্ট্রপতি ও 6 মন্ত্রী প্রতিমন্ত্রীর শপথ অনুষ্ঠান স্থল পূর্ণ কানায় কানায়। আইন অনুযায়ী রাষ্ট্রপতি পদে শপথের পর রাষ্ট্রপতিকে ঘিরে রাজনৈতিক নেতাদের কণ্ঠে উঠে আসে নানা প্রত্যাশার কথা। তিনি দলনিরপেক্ষভাবে সকল ধরনের পলিটিক্যাল ডিভাইড এবং অভ্যন্তরীণ সামাজিক যে ফ্র্যাকচার সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে তিনি কাজ করবেন, সেই অঙ্গীকার ইতিমধ্যেই তিনি করেছেন। প্রেসিডেন্ট সাহেব যিনি হয়েছেন সকলের স্নেহধন্য, সৎ, যোগ্য মানুষ, ত্যাগী মানুষ, এটা তার বলার অপেক্ষা রাখে না। ওনার ব্যাপারে আমার মনে হয় সমস্ত জাতীয় ঐক্যবদ্ধ, ওনার প্রেসিডেন্টশিপ সবাই স্বাগত জানিয়েছে। নতুন রাষ্ট্রপতি আমাদের অনেক প্রত্যাশা, সে বন্ধু হিসেবে অতুলনীয়, মানুষ হিসেবে ভালো। আমরা আশা করছি তার নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার ক্ষেত্রে তিনি সব ধরনের ভূমিকা রাখবেন। দেশ ও জাতির স্বার্থে ভূমিকা রাখবেন নতুন রাষ্ট্রপতি, আশা বিরোধী দলীয় নেতার। আমি আশা করব যে পুর খাওয়া একজন রাজনীতিবিদ হিসাবে তিনি জনগণের কষ্ট উপলব্ধি করবেন এবং সবার প্রতি তিনি ইনসাফ করবেন। যে কোনো দলমতের ঊর্ধ্বে উঠেই তিনি তার মহান দায়িত্ব পালন করবেন। আল্লাহ তাকে সাহায্য করুন, সেই দোয়া করি। 35 বছর পর ভোটে নির্বাচিত দেশের 23তম রাষ্ট্রপতি, সামনে নতুন দায়িত্বের অধ্যায়। রাশেদ জায়হান, নিউজ 24, ঢাকা। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হয় তাকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারের প্রতিনিধিরা। শপথ গ্রহণের পরপরই নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি তাকে অভিনন্দন জানিয়ে ইসলামাবাদ সফরে আমন্ত্রণ জানান। একই সঙ্গে চীন, যুক্তরাজ্য, ফ্রান্স ও সুইজারল্যান্ড পৃথক বার্তায় শুভেচ্ছা জানিয়েছে। এসব বার্তায় বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করা হয়। সেই সঙ্গে রাষ্ট্রপতির দায়িত্ব পালনে সাফল্য কামনা করেছে দেশগুলো। এদিকে শপথ নিতে যাওয়ার আগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নতুন রাষ্ট্রপ্রধান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জিয়া উদ্যানে কবর জিয়ারত ও মোনাজাত করেন তিনি। দিনভরই তিনি সিক্ত হয়েছেন নেতাকর্মীদের শুভেচ্ছায়। 5 দশকের বেশি দীর্ঘ রাজনৈতিক জীবনের ইতি ঘটিয়ে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাননীয় সংসদ সদস্যগণ, শপথ নিতে যাওয়ার আগের দিনটি কাটালেন নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনায়। সত্যিকার অর্থেই এই গণতন্ত্রের জন্য তিনি লড়াই করেছেন, গণমানুষের জন্য লড়াই করেছেন। স্যারের সাথে দেখা হলো, সাক্ষাৎ হলো, স্যার বলল যে আমরা অনেক আনন্দিত এটা প্রকাশ করেছি। আগামী দিনে অবশ্যই এই বাংলাদেশের একটি আমূল পরিবর্তন প্রধানমন্ত্রী এবং এই রাষ্ট্রপতির মাধ্যমে এদেশে হবে ইনশাল্লাহ, আমরা সেটুকু আশা রাখি। এরপর বেইলি রোডের মিনিস্ট্রি মসজিদে জুমার নামাজ আদায় করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে মুসল্লিদের সঙ্গে হাত মেলান তিনি। এরপর তিনি যান জিয়া স্মৃতি কমপ্লেক্সে। বিএনপি প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন নতুন রাষ্ট্রপ্রধান। পুষ্পস্তবক অর্পণের পর দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ, সূরা ফাতিহা পাঠ করেন মোনাজাত। সমাধি কমপ্লেক্সের চারপাশে নিরাপত্তা বেষ্টনীর বাইরে দলের নেতাকর্মী সমর্থক রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাত মেরে শুভেচ্ছা জানান। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। সরকারের 6 মাস পর বাড়ল মন্ত্রিসভার কলেবর। শপথ নিলেন আরও 6 সদস্য। তাদের মধ্যে পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন 4 জন, আর নতুন করে 2 জন পেয়েছেন প্রতিমন্ত্রীর দায়িত্ব। রাতে বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ পড়ান নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আইন অনুযায়ী
দায়িত্ব নিয়েই 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন দেশের 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের মন্ত্রীপদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। বঙ্গভবনের দরবার হলে শপথ নেন মন্ত্রিসভার নতুন 6 সদস্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও রাজনৈতিক নেতারা। আমি রশিদুজ্জামান মিল্লাত। প্রথমে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এরপর শপথ নেন আন্দালিব রহমান পার্থ, রাশিদুজ্জামান মিল্লাত ও সাচিংপ্রু জেরি। মাননীয় প্রতিমন্ত্রীগণকে পূর্ণমন্ত্রীদের পর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন হুমায়ুন কবির ও শামীম কায়সার। সশস্ত্র চিত্তে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, অর্থনীতি শক্তিশালী করা এবং জনসেবাকে আরো কার্যকর করতে কাজ করবেন জানান নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে পূর্ণ দায়িত্বটা দিলেন সেই দায়িত্ব যাতে পালন করতে পারি সেই জন্য আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই এবং আমি আশা করি যে আগামী দিনে আমাকে যে দায়িত্বই দেওয়া হোক না কেন নিষ্ঠার সাথে যেভাবে শপথ পালন করলাম সেভাবে আমি পালন করব। আজকে আপনারা দেখছেন যেটা এটা নতুন আরেকটা অ্যাসাইনমেন্ট আলহামদুলিল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দিয়েছেন এবং আমার কার্যক্রমের উপর উনি আস্থা রেখেছেন, আমি গর্ব করি। নতুনদের নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের মন্ত্রিসভার আকার দাঁড়ালো 52 জনে। সরকারের দায়িত্ব বন্টনেও এলো নতুন মাত্রা। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের চেয়ে এখন বড় উদ্বেগ হয়ে উঠেছে ডিজেলের সরবরাহ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বিঘ্ন এবং রাশিয়ার রিফাইনারিতে হামলার কারণে কমছে বৈশ্বিক ডিজেল সরবরাহ, যার সরাসরি প্রভাব পড়তে পারে আমদানি নির্ভর বাংলাদেশের ওপরও। বিশ্লেষকেরা বলছেন জ্বালানি তেল আমদানিতে সরকারের বাড়তে থাকা ব্যয় লাগাম ছাড়িয়ে যেতে পারে, তাই এখনই অগ্রিম ক্রয় প্রক্রিয়া শুরুর পরামর্শ তাদের। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে যাওয়ায় মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একই সময়ে ইউক্রেনের হামলায় রাশিয়ার কয়েকটি শোধনাগারের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটি ডিজেল রপ্তানি কমিয়েছে। চীন অভ্যন্তরীণ বাজারে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে কয়েক মাস ধরে রপ্তানিতে বিধিনিষেধ দিয়ে আসছে। ফলে বিশ্বের 3 গুরুত্বপূর্ণ উৎস মধ্যপ্রাচ্য, রাশিয়া ও চীন থেকে ডিজেলের সরবরাহ কমে গেছে উল্লেখযোগ্যভাবে। সরবরাহের ঘাটতি সামাল দিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের শোধনাগারগুলো প্রায় পূর্ণ সক্ষমতায় উৎপাদন চালাচ্ছে। অনেক শোধনাগার নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজও পিছিয়ে দিচ্ছে যাতে উৎপাদন বন্ধ না হয়। তবে সরবরাহ বাড়ানোর পরও কমছে ডিজেলের মজুদ। বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপে ডিজেল ও গ্যাস অয়েলের মজুদ দ্রুতই কমে আসছে। ফলে বিশ্ববাজারে চাহিদার তুলনায় ডিজেলের সরবরাহ আরও সংকুচিত হয়ে পড়ছে, যার প্রভাবে স্পট মার্কেটে ডিজেলের দাম বাড়ছে অস্বাভাবিক হারে। বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক বাজারে সরবরাহ সংকট দীর্ঘ হলে এর প্রভাব পড়তে পারে হাজার মাইল দূরের বাংলাদেশেও। কেননা দেশে ডিজেলের মাসিক গড় চাহিদা 3.5 থেকে 4 লাখ মেট্রিক টন। পণ্যবাহী ট্রাক থেকে শুরু করে বাস, নৌযান, সেচ পাম্প কিংবা বিদ্যুৎ উৎপাদনেও ব্যবহৃত হয় ডিজেল। ফলে সংকট দীর্ঘ হলে আমদানি খরচ বাড়বে অনেক। সরকারি ব্যয় ব্যবস্থাপনা একটা চাপ তৈরি হবে না, কারণ এর মধ্যে যে সরকারি যে আয় মানে বিশেষ করে রাজস্ব আয় সেটা কিন্তু অনেকটা চাপের মধ্যে আছে। অন্যদিকে আমাদের যে ডিজেলের জন্য খরচ, ইম্পোর্ট কস্ট, তো সেটা বেড়ে যাওয়ার কারণে তখন কিন্তু এই অন্যান্য জায়গাতে যে খরচের বন্টন তো সেটা কিন্তু কমে যাবে। বিশ্লেষকরা বলছেন ডিজেলের বাজারে সরবরাহ সংকট শুধু জ্বালানি খাতেই সীমাবদ্ধ থাকবে না। এর প্রভাব পড়তে পারে পরিবহন ব্যয়, পণ্য উৎপাদন, সরবরাহ ব্যবস্থা এবং শেষ পর্যন্ত সাধারণ মানুষের জীবনযাত্রার খরচেও। এখন যে দাম দেখতে পাচ্ছি 2 দিন পরে হয়তো সেই দাম আরো বেড়ে যেতে পারে। সব মিলিয়ে এখন যদি সরকারি ক্রয় প্রক্রিয়াটা শুরু করা হয় তাহলে সেই ক্ষেত্রে ওটা সিদ্ধান্ত নিতে এবং এটা বাস্তবায়ন করতে এবং সব মিলিয়ে সাপ্লায়ারের সঙ্গে কন্ট্যাক্ট করে আবার এই পুরো এই তেল টানতেই পর দেখা যাবে ডিজেলের প্রাইস আবার আরেক দফা বেড়ে যাচ্ছে। বিশ্লেষকদের আশঙ্কা আগামী মাসগুলোতে ডিজেলের এই সংকট আরও তীব্র হতে পারে, আর নতুন কোনো যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা শোধনাগারে আকস্মিক উৎপাদন বন্ধের ঘটনা ঘটলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। শর্ত পূরণ সাপেক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ট্যাক্স ফ্রি সুবিধা দেবে সরকার, জানালেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে সাভারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে জাতীয় পর্যায়ের নীতি নির্ধারণী সংলাপে কথা বলেন তিনি।
এ সময় বাস্তবভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ার তাগিদ দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের উদ্যোগে আয়োজিত জাতীয় পর্যায়ে নীতি নির্ধারণী সংলাপে যোগ দেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় অর্থমন্ত্রী বলেন, শিক্ষা খাতে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন হয়েছে। জানান, শর্ত পূরণ সাপেক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ট্যাক্স ফ্রি সুবিধা দেওয়ার বিষয়টি বিবেচনা করবে সরকার। আপনারা জানেন, এত বড় অ্যালোকেশন কোন সময় কোন গভর্নমেন্টের সময় হয়নি। ইউ নো ভেরি ওয়েল, হাইয়েস্ট অ্যালোকেশন দেওয়া হয়েছে এবং ইন স্পাইট অফ আমাদের ফিসক্যাল ডেফিসিট ইজ সো হাই। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন বলেন, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার হাব গঠন করা প্রধানমন্ত্রীর স্বপ্ন। মাননীয় প্রধানমন্ত্রীর একটা ভিশন হচ্ছে আমরা কি শর্ট কোর্স ইন্ট্রোডিউস করতে পারি কিনা, হতে পারে তার উপর ভিত্তি করে ফ্রিল্যান্সিং এর কাজ করতে পারবে সেই শিক্ষার্থী, কিংবা কম্পিউটারের ট্রেনিং যার উপর ভিত্তি করে পড়াশোনার পাশাপাশি নিজে একটা আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। বিশ্ববিদ্যালয়গুলোকে আরো উদ্ভাবনীয়, জবাবদিহিমূলক এবং দক্ষ গ্রাজুয়েট তৈরিতে সক্ষম প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার উপর গুরুত্ব দেন আলোচকরা। পৃথিবীর যে কোনো দেশের সব ইউনিভার্সিটি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কণিকা রানীর পরিবারের পাশে দাঁড়ালেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। রাজবাড়ীর বালিয়াকান্দিতে সিজারিয়ান অপারেশনের পর পেটে গজ রেখে সেলাই দেওয়ার অভিযোগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কণিকা। অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী। নিহতের পরিবারকে দেন 50,000 টাকা। মিঠুন গোস্বামীর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাড়ির উঠোনে এখনো কণিকা মণ্ডলের স্মৃতি, তার আত্মার শান্তি কামনায় প্রস্তুত প্রার্থনার স্থান। ছোট মেয়ে আদ্রিজার বয়স মাত্র 1.5 মাস। সে বোঝে না তার মা চলে গেছেন না ফেরার দেশে। বড় দুই ছেলে পার্থ আর অঙ্কনও ছোট। গত 29 জুন ফরিদপুরের সমরিতা হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে 8 মাসের গর্ভাবস্থায় কন্যা সন্তান জন্ম দেন কণিকা মণ্ডল। পরিবারের অভিযোগ, অপারেশনের পর তার পেটে প্রায় 1.5 কেজি গজ রেখে সেলাই করে দেয়া হয়। এরপর ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন কণিকা। অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় 20 আগস্ট রাতে মৃত্যু হয় তার। ওই ডাক্তারের সাথে যোগাযোগ করা হলে ডাক্তার মানে বলে যে এটা হতেই পারে, মানে তালভানা করে। কিভাবে আমরা মানুষ ভগবান আমাদের সাথে এত নিষ্ঠুর করবে আমরা বুঝতে পারিনি। কণিকার মৃত্যুর খবর গণমাধ্যমে প্রকাশের পর শুক্রবার সকালে উপজেলার বাঘটিয়া গ্রামে নিহতের বাড়িতে ছুটে যান স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। পরিবারের সদস্যদের পাশে দাঁড়ানোর পাশাপাশি অভিযুক্তদের কঠোর শাস্তির আশ্বাস দেন মন্ত্রী। আমাদের অবহেলার কারণে একজন মায়েরই অকাল মৃত্যু, একটা নিষ্পাপ শিশুকে যে তার মার চেহারাটা দেখতে পারে নাই, ডাক্তার অবহেলার কারণে যে ঘটনা ঘটেছে, আমরা চূড়ান্তভাবে এটা দেখব এবং এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। কণিকার মৃত্যুর ঘটনায় এরই মধ্যে তদন্ত শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। কমিটিকে আগামী 5 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবারের সদস্যরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 2 সীমান্ত দিয়ে কাল দেশে আনা হবে কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত 6 বাংলাদেশির মরদেহ। সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার। এই শোকের আবহেই আবাসন অব্যবস্থাপনা রোধ ও অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে কলকাতার নিউ মার্কেটের 26 হোটেলের বিরুদ্ধে বিধিনিষেধ আরোপ করেছে স্থানীয় প্রশাসন। কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডের পর টনক নড়েছে রাজ্য সরকার ও প্রশাসনের। চলছে আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযান। এর মধ্যে নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিট ও মার্কুইস স্ট্রিটের 26 হোটেলকে শোকজ করা হয়েছে। অগ্নি নিরাপত্তা ও ট্রেড লাইসেন্স যাচাই বাছাই না হওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে হোটেলগুলোর বাণিজ্যিক কার্যক্রম। এদিকে ভারতে প্রচলিত আইনে অনিচ্ছাকৃত খুন, অপরাধমূলক ষড়যন্ত্র সহ মোট 3 আইনে আটক হোটেল শিখাইনের ইজারাদারকে নেওয়া হয়েছে 14 দিনের পুলিশি হেফাজতে। পলাতক হোটেল মালিক বীরেশ্বর মিত্রকে পাকড়াও করতে চলছে অভিযান। আবাসন ব্যবস্থাপনায় অনিয়ম রোধে তৎপরতা বাড়লেও শোকে মূর্ছা যাচ্ছেন নিহতদের স্বজনরা। দ্বারস্থ হয়েছেন কলকাতার বাংলাদেশ হাই কমিশনে। পুলিশ স্টেশনে যাবো, সেখান থেকে কাগজপাতি জমা দিয়ে যে কাগজপাতি দেবে
সেটা পূরণ করে তারপর হচ্ছে আমরা দেহটা হ্যান্ড ওভার দিবে করছে। নিউ মার্কেট পুলিশ থানা গিয়েছি, যাইয়ে আমরা সোনা বোঝা করলাম, তো ওখান থেকে বললো যে এমবিসি যাইয়ে একটা অ্যাপ্লিকেশন প্রুফ এই করেন। নিহত 7 বাংলাদেশের মধ্যে 5টি মরদেহ বেনাপোল ও একটি ভুমরা সীমান্ত দিয়ে দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার। 5টি মরদেহ, কুষ্টিয়া 4 জন, একই পরিবারের 4 জন এবং ঢাকার যে একজন আছে তার মরদেহ বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করেছি এবং আর সাতক্ষীরার একজন ভুমরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। তবে নিহত সাতক্ষীরার কালীগঞ্জের বাসিন্দা রেবতী সরকারের মরদেহ কলকাতায় সৎকার করতে চান পরিবারের সদস্যরা। এতে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা প্রত্যাশা করছেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।